আসসালামু আলাইকুম। উপন্যাস অবরুদ্ধ নিশীথ, পর্ব 53। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। জয়ের গলার কচি ত্বক বিদীর্ণ হয়ে চিনচিন করে রক্ত বেরিয়ে এলো। কিন্তু কেন যে কণ্ঠনালীতে ছুরির বসার আগে দ্বিতীয়জন এসে বাঁচিয়ে নিয়েছিল জয়কে। সেদিন জয় ফুরিয়ে যেত, তার জীবনটা সংক্ষিপ্ত সে জানে এবং অনিশ্চিত। কিন্তু সেদিন জয় আমির ফুরিয়ে গেলে অতিরিক্ত সংক্ষিপ্ত হতো। কিন্তু তার জীবনটা অতিরিক্ত সংক্ষিপ্ত নয়, শুধু সংক্ষিপ্ত। সেই সংক্ষিপ্ত জীবনটাই অভিজ্ঞতা ও ঘটনার কমতিটা থাকা যাবে না। তাই এরপর তার জীবনে অভিজ্ঞতা ও ঘটনার স্রোত তরঙ্গ বিরামহীন তেড়ে এলো। আর শান্ত হলো না সেই স্রোত। তখন জয় আচমকা মৃত্যুর ওপার থেকে জেগে ওঠে, খুবই অসন্তুষ্ট। তাকে বাঁচানোওয়ালা লোকটা সেই দাড়িওয়ালা, কোকড়ানো বাবরি চুল, গলায় তাবিজ, পরনে লুঙ্গি, মুখে তৃপ্তির হাসি। নিভু চোখে শেষবার লোকটাকে দেখেছিল জয়, কিন্তু তার ভেতরে এক প্রকার প্রেমের অনুভূতি ছড়িয়ে পড়েছে। অনুভূতিটা অদ্ভুত। প্রেমটা তার মৃত্যুর ওপর একটা সুন্দর অন্ধকারত্ব, যেখানে জীবন নেই, বিরোধ নেই, রাজনীতি নেই, ক্ষুধা নেই, ব্যথা নেই, চাহিদা অথবা ক্ষমতার লড়াই নেই। মৃত্যুর এত এত সৌন্দর্য ছোট্ট জয়কে মুগ্ধ করেছিল। সেই মুগ্ধতা আর কাটেনি কখনো। জয় মরে গেল। গলার চিনচিনে ব্যথাটা আর টের পাওয়া যাচ্ছে না, শুধু অন্ধকার। শরীরের ভর অনুভব হচ্ছে না। শূন্যের ওপর ভাসমান হালকা দেহতে একটুও ক্ষুধা, ক্লান্তি আর লালসা নেই। কতক্ষণ পর তার মৃত্যু ঘুম ভেঙেছিল। আবারও মাথার ওপরে আকাশ। আকাশটাকে ঠিকমতো দেখার উপায় নেই। বিশাল বিশাল কড়ই গাছের ডালগুলো আকাশকে জমিনের চোখের আড়াল করতে খুব তৎপর। চোখ দুটো ঘোলা। প্রকৃতিও মেঘাচ্ছন্ন। আবার সাঁঝের বেলা। জয় উঠে বসল। গলার ব্যথায় গা কেঁপে উঠল। শরীরের তাপে চামড়া ঝলসে যাবার উপক্রম। পরনের জামাটা ভেজা। প্রকৃতিও, অর্থাৎ বর্ষণ নেমেছিল প্রকৃতিতে। হোমারিয়ার দেহটা পড়ে আছে, নগ্ন দেহ, রক্তাক্ত। পেটটা উঁচু তখনও। জয় দৌড়ে গিয়ে বসে পড়ল মায়ের পাশে। ডাকলো কয়েকবার। তার খুব কান্না পাচ্ছে, কিন্তু কাঁদতে ইচ্ছে করছে না। সে জেনে গেছে দুটো কাজ খুবই অহেতুক। এক, আল্লাহ নামক রক্ষাকর্তাকে ডাকা, আর দ্বিতীয়টা কাদা। বড় বাবা বলেছে হাসতে, সে হাসতে চেষ্টা করলো না। হাসিটা আসছে না, না আসুক। তবু কান্নাও করা যাবে না। কেঁদে কিছু হয় না। লোকে দেখলে বা শুনলে আরো বিরক্ত হয়ে জবাই করতে আসে। সে মরেনি, কিভাবে সম্ভব? সে জ্ঞান হারিয়েছিল। ওরা এখানে ফেলে গেছে। জয়ের খুব ভয় লাগছে। এত অন্ধকার কেন? বিভিন্ন ধরনের আওয়াজ কানে আসছে। সেসব আওয়াজ ভোঁতা, একটাও স্পষ্ট প্রকট নয়। তাতে ভেজা আধারে মোড়ানো প্রকৃতিটা গুমট হয়ে উঠেছে। সে কয়েকবার হুমারিয়াকে ডাকলো, আম্মু, আম্মু গো, ওঠো আম্মু, আম্মু, আমার একটু খিদে পাচ্ছে, চলো যাই আমরা, আম্মু। তার রাগ হলো, হুমারিয়া কথা বলছেন না। মাঝরাত অব্দি জয় থেমে থেমে অনেকবার হুমারিয়ার ঘুম ভাঙানোর চেষ্টা করেছে। হুমারিয়া ওঠেন না। শেষ রাতে জয় কাঁদল। জঙ্গলের ভয়াবহতা, ক্ষুধার জ্বালা, মায়ের কথা না বলা তাকে কাঁদালো, কিন্তু শব্দ করে কাঁদল না। সে কাঁদল নিচু স্বরে। জোরে কাঁদলে ঝুঁকি আছে। তার ভেতরে আবারও মৃত্যুপ্রেম জেগেছিল। সেদিন সে বুঝতে পারেনি বটে, তার ভেতরে যে একটা নাম পরিচয়হীন কিছুর প্রতি নিগুড় টান কাজ করছে, তা আসলে মৃত্যু। যে মৃত্যু তার কাছে আসছে বারবার, দূর থেকে হাতছানি দিয়ে ডাকছে। জয় এগিয়েও যাচ্ছে, কিন্তু মৃত্যু তখনই জয়কে ছেড়ে দূরে চলে যাচ্ছে। এই লুকোচুরির জন্য জয়ের ভেতরে মৃত্যুর জন্য যেমন নেশা পয়দা হলো, তেমনি এক বিরহ বিদ্রোহও। সকালের আলোয় গাছের পাতাগুলোকে দেখে তার খাবার মনে হলো। পাতা অনেক উপরে, হাতের নাগালে জমিনের মাটি আছে। জয় আঙুলের নখ দিয়ে মাটি খামছে মুখে নিল। চিবিয়ে চিবিয়ে গিলতে চেষ্টা করলো। স্বাদটা ঠিক বোঝা যাচ্ছে না। জঙ্গলটা চোখের সামনে ঘুরছে, কিন্তু খাওয়াটা দরকার। সে পড়ে থাকা গাছের শুকনো ডাল দিয়ে মাটি আঁচড়ে তা তুলে খেলো। মা উঠলে তাকেও খাওয়াতো। মা শুয়ে আছে, তাই মায়ের খিদেও নেই। জয়েরও উচিত শুয়ে পড়া। তার মাথা ঘুরছে আসলেই। খুব বেশিক্ষণ জেগে থাকা চলবে না। নিঃশ্বাস নিতে পারা যাচ্ছে না। জয়ের মাথায় এই বুদ্ধি এসেছিল, সে দৌড়ে জঙ্গল পেরিয়ে কারো বাড়িতে যাবে, সাহায্য চাইবে। কিন্তু উঠে দাঁড়ানো গেলে তা সম্ভব হতো। সে উঠে দাঁড়াতেই পারছে না। শুয়ে শুয়ে আরো কিছুটা মাটি সে গালে নিয়ে চিবিয়েছিল। মাটিতে ক্ষুধা নিবারণ হচ্ছে না। রোদ উঠছে আস্তে আস্তে। নিভে যাচ্ছে সেই সাথে জয়ের চেতনা।
জয় গিয়ে মায়ের নগ্ন বুকটার ওপর তার ভরশূন্য মাথাটা রেখে আস্তে করে শুয়ে পড়ল। সৈয়দ বাড়ির মসজিদে হুমারিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছিল। জয় তখন অন্দরে অচেতন পড়ে আছে। সে শেষবার যখন হুমারিয়াকে দেখেছিল তখন সে প্রায় জীবন দিত। জীবন ও মৃত্যুর সেতুর ওপরে 7 বছর বয়সে জয় টলমলে পায়ে একা দাঁড়ানো। তাছাড়া হুমারিয়ার পরিণতিগত অবস্থা ছেলে হিসেবে স্মৃতিতে ধারণ করতেনি। মায়ের ওই চিত্র যুবক ছেলের স্মরণে আসতেনি। জয় তা ধারণ করতে চায়নি, স্মৃতিতে রাখতে চায়নি। যা মানুষ স্মৃতিতে রাখতে অস্বীকৃতি জানায়, মস্তিষ্ক তা ধারণ করে না সচরাচর। এক্ষেত্রে মস্তিষ্ক মানুষের অনুগত। জয়ের মস্তিষ্কে বিকৃত হয়েছিল। খুব ছোট বয়সে সেই বিকৃত খুব নিখুঁত, সূক্ষ্ম আর জটিল। তা হামজা জানে, জয় জানে না, মানেও না। সে নারী সঙ্গকে নিজের মতো করে রীতিগত করে নিয়েছিল, অনেকটা আধিপত্যের মতো। কিন্তু আবার সম্মানের দায় ছিল না তার। নারীর অসম্মান তার কাছে বিশেষ কোনো সংবেদনশীল ব্যাপার নয়, কিন্তু ধর্ষণে তার তীব্র ব্যতিক। এমনকি ধর্ষণের আশেপাশে থাকা জটিল ও অসীম অনীহা। কিন্তু জয় জানে ও মানে সেসব ভুলে গেছে। কড়া ড্রাগ ও একাধিকবার শারীরিক ও মানসিক নির্যাতন তাকে উদ্দীপনাহীন করে তুলেছে, এটা তার ধারণা। মাঝে মধ্যে মনে এলে হামজা জয়কে ড্রাগ ধরিয়ে দিয়েছে। মনে আসাটা হুমারিয়ার মুখ নয়, হুমারিয়ার চেহারা জয়ের মনে পড়ে না, এটা তার ধারণা। কিন্তু কখনো যদি হুমারিয়ার পরিণতিগত চিত্র মনে পড়ে আবছা হয়ে, তখন সে কড়া ড্রাগ সেবন করে। সৈয়দ বাড়িতে বেশ কয়েকটা তার বয়সী বাচ্চা ছিল। সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়ির 2 সন্তান, মোস্তাকিন ও মুরসালিন। আরও আছে রুবাইয়াত, সে মোস্তাকিনের চাচাতো বোন। ওরা বারবার এসে জয়কে দেখে যাচ্ছে। ওদের বয়সী একটা ছোট্ট ছেলে বিছানায় অচেতন পড়ে আছে। খুব অবাককর ঘটনা। 2 দিন আগে রুবাইয়াতের মামা অর্থাৎ মেজো চাচার শালা ছেলেটাকে সৈয়দ বাড়িতে এনেছে। তারা ছেলেটাকে চেনে না। মোস্তাকিনের বয়স 9 পেরিয়েছে। সে নাজেরা শেষ করে হিফজ বিভাগে গেছে। মুরসালিনের বয়স 7। সে আরবি পড়তে চায় না, চরম ফাঁকিবাজ। নামাজের সময় তার পেট ব্যথা হয়, মাথা ঘোরে। এখনো কায়দা আমসিপাড়াই শেষ করেনি। সন্ধ্যা অবধি ওরা বারবার ঘুরে ঘুরে অচেতন বাচ্চাটাকে দেখে গেছে। সন্ধ্যার পর সবক থাকে, হুজুর মারবে খুব। এজন্য অগত্যা চলে যেতে হলো মাদ্রাসায়। মাগরিবের নামাজ না পড়লে আব্বা ফিরে শুনলে বেত দিয়ে পিটাবে। মোস্তাকিনের মেজো চাচি হাজিরা, স্বামীর সাথে রাতে তার খুব বড়সড় একটা ঝগড়া হয়ে গেছে। আমির বাড়ির ছেলেকে সৈয়দ বাড়িতে আনার মতো কাজ কি করে করতে পারলো তার স্বামী? ওনার বড় বোনের স্বামী আজ ওনার স্বামী। বড় বোনকে জয়নাল আমির ছিঁড়ে খেয়ে ফেলেছে। এরপর মৃত বোনের সঙ্গে হাজিরাকে বিয়ে দেওয়া হয়েছে। এ বাড়ির সকলে সেসব ভুলে গেলেও হাজিরা বোনের সাথে হওয়া অন্যায় ভোলেনি। সে জানিয়ে দিয়েছে স্বামীকে আর থাকবে না এ বাড়িতে, অন্তত যতদিন ওই ইবলিশের বাচ্চা এই বাড়িতে আছে। কাজ হয়নি। বলাৎকার হওয়া আমির বাড়ির বউকে যখন এ বাড়িতে এনে দাফন কাফনের ব্যবস্থা করা হলো, হাজেরার ইচ্ছে করেছে মৃত দেহটা কুচি কুচি করে কাটতে। এখন ছেলেটাকেও তাই করতে ইচ্ছে করছে তার। ইবলিসের বাচ্চাকে রেঁধে খাওয়ানো, যত্ন করে বাঁচিয়ে তোলার পাপ তিনি করতে পারবেন না। যার চাচার হাত এ বাড়ির রক্তে রঙিন, তার ভাতিজাকে হাজেরা যখন তখন গলা টিপে মেরে ফেলতে পারে। পরদিন সকালে জয়ের ঘুম ভাঙল। স্যালাইন চলছে তার শরীরে। সে চারদিকের কিছুই চেনে না। আতঙ্কে বুক খালি হয়ে এলো। আবার কোথায় আনা হয়েছে তার মা আর তাকে? সে টলমলে পায়ে এক দৌড়ে ঘরের বাইরে এলো। মনে হলো কিছু ছিঁড়ে এলো। হাতের ক্যানেলা তা খুলে এসেছে। হাতের শিরাতে রক্ত জমেছে। আশেপাশে লোক নেই। মাকে খুঁজে বের করে তাকে নিয়ে পালাতে হবে। চারপাশে ঘর, একতলা বাড়ি। সব ঘরগুলো গোল হয়ে একের পর এক সজ্জিত হয়ে মাঝখানে গোলাকার উঠান তৈরি করেছে। সে বুঝতে পারল না কোন ঘরে তার মা আছে। ঘরের দরজাগুলো সবুজ রঙের। হাতটা জ্বলছে। তাকিয়ে দেখলো সূচ ফোটানো শিরাটা রক্ত জমে কালো খয়েরি হয়ে গেছে। কেউ ঢুকছে। লোহার গেট খুলে আবার সিটকিনি লাগানোর শব্দ এলো। জয় তবু নড়ল না। সে কোথায় আছে তা জানা দরকার। লোকটা ঢুকে কাঁধ থেকে হাজির রুমালটা খুলে দড়ির উপর রাখলো। চেঁচিয়ে ডাকলো, হাজিরা বুবু, গামছাটা দে বুবু, গা ঘাইমা শেষ। জয়ের পা দুটো কাঁপছে, থামানো যাচ্ছে না। সে চাইছে দৌড়ে পালাতে, কিন্তু পা সরছে না। এটা সেই দাড়িওয়ালা বাবরি চুলের লোকটা। তার মা কোথায়? লোকটা ঘেমেছে কেন? সেদিন মায়ের সাথে খারাপ কিছু করার পরেও লোকটা ঘেমেছিল খুব। জয়ের হাড্ডিসার বুকের পাঁজরটায় তুফান উঠল।
ঢিপ ঢিপ করছে। লোকটা তাকিয়ে জয়কে দেখেই কেমন করে যেন হাসলো। কি খবর আমি সাহেব? আমি ভাবছিলাম আপনার ইন্তেকাল হয়ে যাবে। কই মাসের যান? এহ, হা হা করে হাসলো। খুব ভালো, আল্লাহ হায়াত দিছে, থাকেন বাইচা। জয় ছিটকে এক দৌড়ে ঘরে যেতে গিয়ে ঢালাই করা উঠানোর ওপর পড়ে ঠ্যাঙের চামড়া ছিলে গেল। উঠে হুড়োমুড়িয়ে দৌড়ে সেই ঘরে গিয়ে দরজাটা চাপিয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। মাথা ঘুরছে নাকি ঘরটা বোঝা যাচ্ছে না, কিন্তু ঘুরছে। চারপাশটা চোখের সামনে স্থির হচ্ছে না। সে এই ঘরে, কিন্তু মা কোথায়? বুকটা এত নিষ্ঠুরভাবে কাঁপছে। সে লোকটাকে ছাড়বে না, কিন্তু সামনে যেতেই তো পারবে না। নিজের ওপর খুবই রাগ হলো। সে লোকটাকে আঘাত করতে চায়, কিন্তু লোকটার চেহারা মনে পড়লেই চোখ অন্ধকার হয়ে আসছে। বুকের ভেতরে লাফালাফি চলছে, শরীরটা ঘামছে। সে দরজা আটকানোর সময় খুব জোরে দরজার কপাট চাপিয়েছে। বিকট শব্দ। পুকুর পাড় থেকে বাড়ির মহিলারা ছুটে এলো। জয়ের ছোট্ট দুর্বল দেহটা দরজা চাপিয়ে রাখতে ব্যর্থ হলো। একজন মহিলা এগিয়ে এলেন। আলতো হাতে জয়ের মাথায় হাত রেখে বললেন, কি হইছে আব্বা তোর? ভয় পাইছো? মহিলাটিকে সে চেনে না, কিন্তু ভালো মনে হলো। পেছনের জনের দৃষ্টি কিন্তু জয়ের ওপর ভালো না। সে জয়কে বড় ঘেন্নার নজরে দেখছে। জোহরের আজান হলো সৈয়দ বাড়ির মসজিদে। মনে হলো যেন ঘরের মধ্যে হচ্ছে আজান। পেছনের মহিলা সেই বাবরিওয়ালাকে গামছা দিল। তা জয় আর চোখে দেখে চোখ দুটো বুজে রাখলো। দুপুরের পর দুটো বাচ্চা আসে বাড়িতে। তাদের পরনে টুপি, সাদা পাঞ্জাবি, পায়জামা। জয়কে বারবার দেখে। ভালো মহিলাটি ওদের মা, মরিয়ম। মরিয়ম জয়কে নিজের ছেলেদের সঙ্গে বসিয়ে খাওয়ান। জয় কথাবার্তা বলে না। লোকজন কম দেখলে ঘরে ঘরে মাকে খোঁজার চেষ্টা করে। সৈয়দ বাড়ির পেছনের সীমানার একটু দূরে আরেকটা বাড়ি। বাড়ি নয় ঠিক, কোয়ার্টারের মতন আবাসিক। সেখানে অনেক যুবকের বাস। ওরা এ বাড়ির অধীনেই থাকে, সেটা বুঝেছিল জয়। বাবরিওয়ালাও এই বাড়িতে নিয়মিত আসে। সে জানতে পেরেছে রুবাইয়াতের মা হাজেরার ভাই হলো বাবরিওয়ালা। বাবরিওয়ালার নাম সেলিম ফারুকি। বাবরিওয়ালার হাতে বিভিন্ন পাথরের মোট 13টা আংটি আছে। এক এক আঙ্গুলে দুটো তিনটে করেও। গলায় তাবিজ আছে কয়েকটা। মাঝে মধ্যে তাবিজ সহ ঝুলতে দেখা যায়। রাতে নাকি সে ধ্যান করে। চোখ দুটো নেশা নেশা। ধ্যান করলে চোখ নেশা নেশা হয়। আল্লাহর ধ্যান। রুবাইয়াত তার মামার ব্যাপারে এসব জানিয়েছে জয়কে। জয়ের আল্লাহর প্রতি বিরাগটা বাড়ছে দিন দিন। যে আল্লাহর ধ্যান সেলিম ফারুকি করে, সে কিনা তার মাকে রক্ষা করবে, সেই আল্লাহকে কত বিশ্বাসের সাথে ডেকেছিল সে। নিজের বোকামিতে সে লজ্জিত। সেলিম যার ধ্যান করে, সেই আল্লাহ অবশ্যই সেলিমের পক্ষেই থাকবে। তার মাকে বাঁচাতে আসবে কেন? মাস দুয়েকের মাঝে তাকে বাড়ির বাইরে যেতে দেয়া হয়নি। বড় কর্তার হুকুম। জয় জানে না বড় কর্তা কি। গোল উঠান, একটা খোপের মতো ঘর, আর গোসল করার জন্য কলপার। সেই কলপারের পাশে পুকুর, তার ওপারের কলার বাগান, ঝোপঝাড়। এইটুকুই জয়ের সীমানা। জয় ঘরের ভেতরেই থাকে। বাইরে বের হলে হাজেরা এবং সেলিমের সাথে দেখা হয়। তার ভয় লাগে। 2 মাস পর বাড়িতে একজন বিশেষ কেউ ঢুকলেন। ব্রিগেডিয়ার সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়ি সাহেব। জয় বুঝল এই সেই বাড়ির কর্তা, মোস্তাকিনের আব্বা। ফরহাদ সাহেব জয়কে সৈয়দের কওমি মাদ্রাসায় পড়তে দিলেন। জয় বুঝতে পেরেছিল এই গোটা পরিবারের, অর্থাৎ যে পরিবারকে ঘেন্না করতে শেখানো হয়েছে তাকে ছোটবেলা থেকে, তা অহেতুক নয়। বড় বাবা কেন সৈয়দ পরিবারকে এত ঘেন্না করতেন তা সে বুঝলো। এটাও বুঝলো এখন সৈয়দ বাড়ির সবকিছুর প্রতিনিধিত্ব করছেন সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়ি। তিনি রোজ সকালে উঠানে কোরআন তেলাওয়াত করেন। জয়ের কানে খুবই বিরক্ত লাগে যে আল্লাহই সেলিমের মতো মানুষের, তার বাণী যে এত যত্ন করে পাঠ করে, তার প্রতিও জয়ের বিদ্বেষ। আজ অবধি তার মায়ের ব্যাপারে কিছু জানা যায়নি। ওনার নির্দেশে জয়কে বন্দি রাখা হয়েছে। তিনি 2 মাসের ছুটিতে এসেছেন। ফরহাদ সাহেবের কাছে একবার খবর এলো, জয়কে পিটিয়ে শরীরের চামড়া ছিলে ফেললেও সে পড়ে না, জিহ্বা অবধি নাড়ায় না, নামাজে যায় না, গেলেও চুপচাপ দাঁড়িয়ে থাকে, মোনাজাত করে না কখনো। এ নিয়ে জয়কে ওই ছোটবেলায় যে পরিমাণ মার খেতে হয়েছিল হুজুরদের হাতে, তার শরীরটা হয়ে উঠল ব্যথাহীন। 2-4টা চামড়া ছিলা বেতের আঘাত তখন আরামদায়ক ব্যাপার তার কাছে। জয় জেনে গেছে এই কোরআন সেই আল্লাহর বাণী, যাকে ডাকার পরেও তিনি তার মাকে বাঁচাতে আসেননি।
সে এই 2 মাসেও ডেকেছিল আগের সব ভুলে। সে এখন আর মাকে চায় না, কিন্তু বড় বাবা তো পারে তাকে উদ্ধার করে নিয়ে যেতে। এই রক্ষাটুকু সে আবারও বেহায়ার মতো চেয়েছিল আল্লাহর কাছে। আল্লাহ করেনি। আলিফটা অব্দি উচ্চারণ করানো গেল না জয়কে দিয়ে। বোবাও মুখ দিয়ে আওয়াজ করে। জয় দাঁতে দাঁত আটকে বসে থাকে চুপচাপ। মুরসালিন তাকে খোঁচায়, বল জয়, পড়, গুনাহ হয়, এমন করিস না। হুজুর তোকে আরো মারবি, ওরা তোকে কাফের ভাবে। তুই কি আসলেই তাই? পড় জয়। তাতে জেদ বাড়ে। জয় পড়ে না তো পড়েই না। মার খেয়ে হাতের তালু ফেটে যায়। কখনো মারের চোটে ছোট্ট শরীরটায় জ্বর আসতো, কিন্তু হিফজখানায় রাত 3টের সময় তাহাজ্জুদের নামাজে ডেকে তোলা হয়। জ্বর নিয়ে উঠে বসতে হতো, না উঠলে ঘুমন্ত অবস্থাতেই বেতের সপাত সপাত বাড়ি। এছাড়া সবাই জেনে গেছে জয় কাফির। নেহাত ফরহাদ সাহেবের নির্দেশ না হলে কবে জয়কে বের করে দেয়া হতো মাদ্রাসা থেকে। তার ওপর নামাজে না দাঁড়ালে জ্বর আসা শরীরে মার পড়ে। তাদেরকে সুন্নতি তরিকায় এক খাঁচায় কয়েকজনকে খেতে দেওয়া হয়। এতে মুসলমান ভাইদের মাঝে স্নেহপ্রীতি বাড়ে। জয় খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে না। বিসমিল্লাহ শেষে আল্লাহ আছে। সে একবার মোস্তাকিনকে জিজ্ঞেস করলো, বিসমিল্লাহ মানে কি? মুরসালিন খুব খুশি হলো, হয়তো জয়ের ভেতরের গোড়ামি দূর হচ্ছে। সে হেসে জানালো, আল্লাহর নামে শুরু করা। আল্লাহর নামে খাওয়া শুরু করলে বরকত হয়, খাওয়াটা ইবাদতে শামিল হয়। জয় মাথা নাড়ল। আল্লাহ বলতে কিছু নেই, খাওয়া আল্লাহর নামে শুরু করারও কিছু নেই। সেদিন আর খাওয়া হয়নি। হুজুর খুব মারলেন। মারার কারণ আছে। তাকে অনেক স্নেহের সাথে বোঝানোর চেষ্টা করতে গেলে সে আরো বেশি কটূক্তি করে। এমন সব কথাবার্তা বলে যা সহ্য করা যায় না। তাই হাল ছেড়ে দিয়ে মেরে বোঝানোর চেষ্টাটাই করা হয় এখন। তাছাড়া জয়ের ওপর রাগ তাদের কম না তার কর্মকাণ্ডে। 2 দিন কিছু খাওয়া নেই, মুখে স্বাদ নেই, জ্বরে গা তিরতির করে পুড়ছে। এখানে মরিয়ম নেই। মা হারিয়ে যাওয়ার পর মরিয়মের কাছে একমাত্র যা স্নেহ সে পেয়েছে। তাকে সেবা করার কেউ নেই। সব ছাত্ররা জেনে গেছে সে কাফের। তার যে কোনো কষ্ট ওদেরকে সুখ দেয়। মাদ্রাসায় একটা নাস্তিক আছে, এটা খুব কলঙ্কের বিষয়। মুরসালিন আর মোস্তাকিন ছাড়া কেউ তার পাশে অবধি মরায় না। মুরসালিন আর মোস্তাকিন ছাড়া কেউ তার পাশ অবধি মারায় না। পারলে বিভিন্নভাবে মার খাওয়ায়, জ্বালাতন করে, আঘাত করে, গালি দেয়। শেষ অবধি না পেরে সৈয়দ বাড়ির অন্দরে পাঠিয়ে দেওয়া হলো জয়কে। মরিয়ম মাথায় পানি ঢালেন। ওষুধ খাওয়ার আগে মরিয়ম জয়কে খেতে দিয়ে পানি আনতে গেলেন। হাজেরা এসে পা দিয়ে থালাটা উল্টে দিল। কান মলে ধরে বলল, ইবলিসের বাচ্চা, তোরে বলছি না বাড়ির ভেতর আসবি না? তোরে আমি সহ্য করতে পারি না, বাইরেই মরবি, আসবি না অন্দরে, শয়তানের বাচ্চা। পরের ছুটিতে ফরহাদ সাহেব এসে জয়কে একদিন ডাকলেন। পড়িস না কেন আব্বা? অবিশ্বাস কেন এত? আমার মা কোথায়? ফরহাদ সাহেব চুপ হয়ে গেলেন। খানিক পর বললেন, আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে। জয়ের ভেতরে আগুন জ্বলে উঠল। সে কটূক্তি করে বেজায় আপত্তিকর মন্তব্য করে বসল, যা সহ্য করা যায় না। কিন্তু ফরহাদ সাহেব অসীম ধৈর্যের সাথে নিজেকে নিয়ন্ত্রণ করলেন। কিন্তু সেলিম পাশেই ছিল। সে জয়কে কখনোই ফরহাদ সাহেবের কাছে একা ছাড়ে না। সে এসে জয়ের গাল চিপকে ধরে চুল মোটো করে ধরল। ফরহাদ সাহেব বললেন, ছেড়ে দাও সেলিম, ছোট মানুষ, বুঝবে ইনশাল্লাহ। আমি মানা করছি ওকে আঘাত করতে। জানেন না ভাইজান ও কতটা বার বাড়তেছে দিন দিন। মাদ্রাসায় ওর জন্য ছাত্ররা অভিভাবকরা অতিষ্ঠ। ওরে এমনে শাস্তি না দিলে ও নিজের সাথে সবাইরা নষ্ট বানায় ফেলবে। আমি বলে রাখলাম আপনারে। ফরহাদ সাহেব জয়কে বোঝাতে চেয়েছিলেন, কিন্তু পরিবেশটা ভেঙে গেল। ওনার মেজাজটা থমকে গেল জয়ের আচরণে। জয়কে সেলিমের হাত থেকে ছাড়িয়ে দিয়ে উনি উঠে চলে গেলেন কোয়ার্টারের দিকে। জয়ের শরীরটা কালো হয়ে গেছে। শরীরে বেতের আঘাত, হাতের মার, না খাওয়া, অনাথ অসহায়ত্বের ছাপ খুব তীব্র। মুরসালিন ও মোস্তাকিন জয়ের সাথে মেশার চেষ্টা করত, কিন্তু জয়কে বোঝা যায় না। তার ভেতরে খাওয়া, গোসল, আদর যত্নের কোনো চাহিদা দেখা যায় না। মার খেলে কাঁদে না, হাসে, উন্মাদের মতো হাসে। তার হাসিটা তার ঠোঁটে সেভ করা, কিছুতেই তা মোছে না। বড় বাবা হাসতে বলেছে। বাড়ির লোকদের অবশ্য পছন্দ ছিল না জয়ের সাথে 2 ভাইয়ের মিশতে চাওয়া। জয় একটা শয়তান, তার ঘাড়ে শয়তানের বাসা আছে। সেখানে অনেকগুলো শয়তান বাস করে। মাদ্রাসায় ছেলেরা সবাই এটা জানে। চোখের সামনে রোজ সে সেলিমকে দেখে। মাজার থেকে মাদ্রাসায় তসবিহ জপতে জপতে আসে। বৈরাগী লোক, বিয়ে শাদীহীন সংসার ত্যাগী একজন সাধু গোছের লোক সেলিম। খুব আল্লাহ ভীরু,
ধার্মিক, মাজারপ্রেমী মানুষ। জয় তাকে দেখলেই লুকিয়ে পড়ে। ছোট্ট মস্তিষ্কে সুগভীরভাবে জড়ানো আতঙ্ক কাটতে চায় না। সে 3 বছর ছিল সৈয়দ বাড়িতে। সেই 3 বছরের বন্দি জীবনে মাদ্রাসা থেকে বাইরে বেরোবার সুযোগ হয়নি। তাকে আলাদা পাহারায় রাখা হতো। বিকেল হলে ছেলেরা বাইরে হাঁটাহাঁটি ও খেলাধুলা করতে গেলেও তার সেই সুযোগ ছিল না। জয় বুঝতে পেরেছিল মাদ্রাসায় একটা সংগঠন চলে, সেটার ঘোর বিরোধী ছিল বড় বাবা। তাকেও হতে হবে। হুমায়ুন পাটোয়ারি মাসে 4-5টা বিয়ে করে বেড়ান, খুবই দক্ষ মেয়ে লোক পটাতে। কিন্তু ফাঁসলেন তুলির মায়ের কাছে। তুলির মা দেখতে তুলির চেয়েও সুন্দরী ছিল। মহিলা গর্ভবতী হলো। হুমায়ুন পাটোয়ারি বারবার গর্ভপাত করতে বলেও লাভ হলো না, বরং মহিলা পুলিশে যাবার হুমকি দিচ্ছিল। হুমায়ুন আশ্বাস দিলেন বাচ্চাটা হয়ে গেলে বাড়িতে নিয়ে যাবেন, কিন্তু পাড়ার লোক মেরে তেড়ে দিয়েছিল দুজনকেই। শাহানার সন্তান নেই, হামজাকে মানুষ করেছেন। এরপর একটা মেয়ে পেলে খারাপ হয় না। ফুটফুটে তুলির জন্মের পর তুলিকে রেখে দিলেন নিজের কাছে। এক রাতে হুমায়ুন তুলির মাকে বেড়াতে নিয়ে গিয়ে মাঠের দীপ্তি কলের নালিতে শুয়ে জবাই করে ফেললেন। লাশটা গুম করে ফেললেন। শাহানা তাতে খুবই খুশি। নিজেরাই খেতে পান না, আবার সতীনকে কি খাওয়াবেন? বারবার জেল জরিমানা দিতে আর সংসার চালাতে বিঘা বিঘা জমি বিক্রি করে সব শেষ করে ফেলেছেন হুমায়ুন। হুমারিয়া তাদের সংসার চালাতেন, বিশেষত হামজার পড়ার খরচ। হুমায়ুন হামজাকে নিয়ে খুবই বিরক্ত এ ব্যাপারে। ছেলেটা পড়ালেখা ছাড়তে চায় না, শান্ত স্বরে শুধু বলে আমি পড়বো আব্বা। এরপর হুমায়ুন 2-3 দিন ধরে অবিরাম চেঁচালেও আর কোনো জবাব দেবে না হামজা, এবং নিজের সিদ্ধান্ত থেকে পিছপা হবে এটা ভাবাও যায় না। কতবার যে হুমায়ুন মেরে ধরে হামজাকে কাজে লাগিয়ে দিয়েছেন। ছেলে থাকতে তিনি কেন কাজ করবেন? কিন্তু হামজা পড়ালেখা ছাড়ে না। হুমারিয়া নিখোঁজ হবার পর হামজার পড়ার খরচ বন্ধ হয়ে গেল। সংসার আর চলে না। হামজা না খেয়ে থাকতে পারে, তার নির্লিপ্ততা কঠিন। 2 দিন না খেয়ে থাকলেও ভাত চায় না। কারোর সাথে বেশি কথা নেই, হাসি নেই। মলিন কাপড়, শীর্ণ দেহ, কিন্তু চেহারাটা ভারী। হুমায়ুন পাটোয়ারি ঢাকায় সিকান্দার আলী সর্দারের লোহার কারখানায় কাজে লাগিয়ে দিয়ে এলেন হামজাকে। অত বড় প্রতিষ্ঠান, অত বড় নাম, বড় প্রাসাদের মতন সর্দার বাড়ি। বিশাল ক্ষমতা হামজার চোখে লাগলো। তার চেয়ে কত ছোট রুদ্র ইয়াজিদ সর্দারের রাজকীয় লালন পালন সব সে দেখতে লাগলো। রাজধানীর শীর্ষত্রাস পরিবার সর্দার পরিবার। সেখানে থেকে হামজার ভেতরের সুপ্ত চাহিদার আসমান বাইরে আসার রাস্তা পেল। সে যে দুনিয়াতে জিততে জন্মেছে তার খবর ও ঝলক বাইরে বেরিয়ে এলো রাজধানীর মাটিতে পা রেখে। শাহানা বলে দিয়েছিলেন তুই কি করবি জানি না, শুধু সংসারের খরচা চাই। সে কি করবে তার পরোয়া নেই, শুধু তার কাছে সংসারের খরচা চাই। হামজা কি করবে? যা খুশি করতে পারে, কিন্তু সংসারের খরচ জোটাতে হবে, ব্যাস। সে ছিনতাই দিয়ে শুরু করলো। এরপর তা থেকে ধরা পড়ার মাঝ দিয়ে গেল এক সন্ত্রাসের কাছে। সর্দার পরিবারের দুশ্মন, প্রতিপক্ষ। এই গাদ্দারির অপরাধে তখন তাকে সর্দার পরিবার খুঁজছে। কিছুদিন প্রাণ বাঁচিয়ে লুকিয়ে থেকে তার 1 বছর লস গেল। কিন্তু পড়ালেখা চালাতে হবে তাকে, তার জন্য পয়সা দরকার অনেক। এরপর সে বড় ভাইদেরকে পেল, তৎকালীন সরকার বিরোধী দলীয় বড় ভাই, যারা খুব সহজে শুধু মুখের সমর্থনের জন্য হামজার মতো পুচকে ছেলেদের পেছনে পয়সা খরচ করে। শুধু এটাই যে তখনকার সরকারি দলের প্রতি হামজার ক্ষোভের কারণ ছিল তাও না। জয়নাল কাকার কারাবাস, ফুফুর মৃত্যু, জয়ের বন্দি দশা, সবের পেছনে ওদের লোকই। সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়ি ওই দলেরই সমর্থন গোষ্ঠীর একজন। এটার একটা ভিত্তি আছে। ফরহাদ মোহাম্মদ বাড়ি সাহেব বিরোধী দলের প্রধানের জুনিয়র অফিসার। অনুরাগের সম্পর্ক। তাকে পেলে হামজা টুকরো টুকরো করে কেটে লোহার চুল্লিতে ঝলসাবে। হামজা শান্তশিষ্ট ভাবনা ছেলে। সে বুঝে বুঝে কিছুদিন এমন 2-1টা কিশোর বয়সের ঊর্ধ্বে যাওয়া কিছু কাজ করে ফেলল, যা বড় ভাইদের নজর কাটতে যথেষ্ট ছিল। সে স্কুলে ভর্তি হলো আবার। বাড়িতে টুকটাক খরচ দিতে গেলে পড়া বা বিলাসিতা হয় না। এখন আর রোজ নিয়ম করে বাড়ি ফেরাও হয় না। রাস্তায় থাকার প্রবণতা ও প্রয়োজনীয়তা বেড়েছে। মানুষকে অমানুষ বানাতে রাস্তার অবদান অনেক। হামজার মানুষ সত্তার বিদায়ক্ষণ চলছে। একদিন শেষ রাতে হামজা হাঁটতে হাঁটতে হাকিমপুর এলো। মাদ্রাসার চারধারে বাঁশের চ্যাগার। তার ডিঙ্গিয়ে চড়তে গিয়ে বাঁশের ফাড়া অংশের আঘাতে ঠ্যাঙের মাংস ছিঁড়ে গেল। কলকল করে রক্ত বেরোচ্ছে। কপালের চামড়া ছিঁড়ে গেছে। সে জানে না জয়কে কোন বিভাগে রাখা হয়েছে।
পেছনের পথ দিয়ে মাদ্রাসার সারি ধরা কক্ষগুলো পেছনের দিকে জানালার দিকে পৌঁছালো। চৌকিদারের হাতে ধরা পড়ল হামজা। সংগঠনের ছেলেরা সব বেরিয়ে এলো। হামজার নিশ্চুপতা প্রমাণ করলো সে কোনো বদ উদ্দেশ্যে অথবা কারো নির্দেশে মাদ্রাসা আঙিনায় অনিষ্ট করার লক্ষ্যে প্রবেশ করেছে। তাকে প্রায় আধ ঘন্টা যাবৎ জিজ্ঞাসাবাদ করা হলো সে কেন এই শেষ রাতে এভাবে মাদ্রাসায় ঢুকেছে। কতজনে কত রকম মধুর করে জিজ্ঞেস করলো। তারা শুধু জানতে চায় কে এসেছে সে। কোনো জবাব নেই। নিঃশ্বাসের শব্দও পাওয়া যায়নি হামজার কাছে। জয়কে ইশারায় বলে দিল, চুপ থাক, একদম চুপ, তুই চিনিস না আমাকে। তার অনড় অটল স্থিরচিত্ত সবাইকে অবাক এবং ক্ষুব্ধ করল। কোনো ভালো উদ্দেশ্যে যদি কিশোর ঢুকবে মাদ্রাসায় তাহলে বলতে বাধা থাকার কথা না। তাকে আটকে রাখা হলো। বেতের আঘাতে পরনের মলিন ফতোয়া ছিঁড়ে গেল। তবু কোনো কথা নেই, কিন্তু জয় সহ্য করতে পারছিল না। সে জানে বেতের আঘাত পিঠে সইতে কেমন লাগে। সে চেঁচিয়ে বলে উঠল, আমার ভাই আমার সাথে দেখা করতে আসছে। আমারে মারেন হুজুর, ছাড়েন হামজা ভাইরে। সকলে অবাক হয়ে গেল এবং এতে ক্ষোভটা বাড়ারই কথা বাড়ল। মার এবং জিজ্ঞাসাবাদ কঠিন হয়ে উঠল। মাঠের প্রাঙ্গণে খাড়া গাছগুলোর মতোই অটল হামজা। চোখ দুটো কথা বলে, ভয়ঙ্কর তার নীরবতা। মাঝে মধ্যে শীর্ণ পিঠটা বেঁকে আসছে, দেহের চামড়া ফেটে গেছে। ঝিমিয়ে এলো হামজার দেহটা। জয় বড় অবাক হয়েছিল। তার তো কেউ নেই। সে 2 বছরে খুব বুঝেছে এই জগৎটা তার, কিন্তু সে জগতের কারো কেউ বা কিচ্ছু না। আজ হামজার এই নীরব আগ্রাসন অন্য বার্তা দিল। এই বার্তা জয় আর ভোলেনি কখনো। তার জীবনে মৃত্যু, আঘাত ও হামজার জন্য যে অশেষ অনুরাগ ও নেশা জন্মেছিল তা কাটেনি আর। 3টা তার জীবনে অবিচ্ছেদ্য হয়ে গেল। এই 3টার যে কোনো একটার জন্য বাকি 2টো কবুল। হামজার জন্য মৃত্যু ও আঘাত, মৃত্যুর জন্য হামজা ও আঘাত, অথবা আঘাতের জন্য মৃত্যু ও হামজা সাদরে গ্রহণযোগ্য হলো জয়ের জন্য। এই তত্ত্বটা দিন দিন আরো তীব্র হয়েছিল, কারণ এখানেই শেষ হয়নি মৃত্যু, আঘাত ও হামজার উপস্থিতি তার জীবনে। যতদিন না মৃত্যু তাকে গ্রহণ করে সাথে নিচ্ছে, ততদিন আঘাত ও হামজার সাথে তার বিচ্ছেদ নেই। ফজরের নামাজের ওয়াক্তে সেলিম এলো মাদ্রাসা প্রাঙ্গণে। সে খুবই অবাক এতটুকু কিশোরের এতখানি ধৃষ্টতা দেখে। সে খুবই হতাশ হয়ে গেল। এজন্যই কইছিলাম আমিরের ব্যাটারে আমার হাতে তুলে দেয়া হোক। ফরাদ ভাই কেন রে মানুষ বানাইবার বৃথা চেষ্টা করতেছে, আবার নিজে করে ধ্বংস করবার লাইগেই তো। একবার ওর চাচায় যা করছে তাতে দিল ভরে নাই। আল্লাহ কবে যে একটু সচেতন বানাইব ফরাদ ভাইজান রে। হক মাওলা, ইয়া খুদা তেরা ফরমান, শয়তানের ওয়াসওয়াসা থেকে সবাই রক্ষা করেন মাওলা। হামজার চুল চিমটি মেরে ধরে সন্দেহহীন স্বরে বলল, কার হুকুমে মাদ্রাসায় ঢুকছিস কয়া ফেলা তো বাবা। সবার উদ্দেশ্যে বলবো, ওর ছোট কাকা কারাগার থেকে ফেরোয়ার, এখন কত কিছু হইব। দেখো আমি কয়া রাখলাম, দেখো এইডারে জয়নাল পাঠাইছে কিনা। এই চ্যাংড়া কাম না সারতে পারলে আবার কোন আক্রমণ করব তার ঠিক আছে। জয় পুলকিত হয়ে ওঠে হামজার দিকে তাকালো, কিন্তু বাকিরা আটকে উঠল। আরো বেশি তৎপর হলো হামজাকে মেরে কথা বের করতে। হামজা কথা বলল না। সেলিম কয়টা চড় থাপ্পড়ও লাগালো, কিছু উস্কানিমূলক কথা বলে আরো 2-1টা লাথি খাওয়ালো। নামাজের পর আবার আলোচনায় বসা হবে। জয় এই ফাঁকে দৌড়ে এসে জিজ্ঞেস করলো, হামজা ভাই এখানে আইসো কেন? তুমি কেমনে জানলে আমি এইখানে? হামজা হাসলো, ঠোঁট ফেটে গেছে। হাসিটা কেমন যেন দেখতে লাগলো। হেসে বলল, শুনছি শেষ রাতে তোদেরকে উঠে তাহাজ্জুদ পড়ানো হয়, তাই না? ভাবছিলাম কলপাড়ে দাঁড়াবো, তুই মুখ ধুইতে আসলে 2জন পালাবো। ব্যাড লাক। জয়ও হাসলো। হামজা অবাক হয়। এমন এক সময়ে জয়ের হাসিটা অস্বাভাবিক, কিন্তু সে হাসছে। তবে জয়ের বয়স মাত্র তখন কম বেশি 9-10 হয়নি। তাকে কে শিখিয়েছে এমন হাসি হাসতে? জয়কে জিজ্ঞেস করলে জয় বলতো, বড় বাবা তত্ত্ব দিয়েছে, পরিস্থিতি সেটা প্রমাণ করে সূত্রে পরিণত করেছে। হামজা জিজ্ঞেস করলো না। জয় হেসে বলল, তো এই কথাটা বললেই তো কম মারতো ওরা। জয় ছোট্ট হাতটা চেপে ধরে হামজা উঠে বসে বলল, সিক্রেট প্ল্যান বলে দিলে আবার নতুন প্ল্যান বানাইতে হইতো পরের বার। আমি এই প্ল্যানেই তোকে আজাদ করব এইখান থেকে। জয় বাংলা। চোখ মারল হামজা। জয় হেসে ফেলল। আস্তে করে বলল, জয় বাংলা। বলো বলো জয় আমির। কথা ফুরোয়নি, কিন্তু জয়কে টেনে মসজিদের ভেতরে নিয়ে যাওয়া হলো। হামজার কি হবে জানা নেই। হামজা আবার শুয়ে পড়ল মাটির উপর। গা থেতলে গেছে, শরীরে জোর নেই, যন্ত্রণায় ভেঙে আসছে। জয় পেছন ফিরে একবার তাকালো। হামজা তাকিয়ে আছে তারই দিকে নিভু নিভু চোখে।